দেখছি বাচ্চার সোজা গিয়ে দেখি আমি সেই বাচ্চা শয্যায় নেই, হয়তো বুঝি সকাগণকে নিয়ে খেলাধুলা করতে গেছি। কখন এসবে মা, ও মা আমায় খেতে দাও, তোমার হাতের খাবার না খেলে আমার যে পেট ভরে না। তাই লক্ষ্যের জন্য সুন্দর করে আমি নিজ হস্তে দুধ মাখা ভাত রন্ধন করেছি। দাসীদেরকে বলেছি, দাসী আজ আমি নিজ হস্তে বাচ্চার জন্য আমি খাবার তৈরি করব। কিন্তু দাসীদের দেখছি না। দাসী কোথায় গেলে গো? যাই মা। প্রণাম রানী মা। থাক মা থাক। জানো দাসী, হ্যাঁ মা। আমি শুধু বারবার বাচ্চা লক্ষ্যের কথাই ভাবি, জানো ওকে যদি আমি একটা নিমিষ না দেখতে পাই আমার মন বড় খারাপ। দাসী বলে এই তাই এই লক্ষ্যে শেষ আসলে আশা। আমাকে বলবে। ঠিক আছে, বেশ চল। রানী মা। তুমি একটিবার ডাক দিয়ে দেখো দাসী। ঠিক আছে। এইভাবে না দাসী, ভালোভাবে ডাক দাও। ভালোভাবে হ্যাঁ কেউ আছে বাড়িতে? ও রানী মা, কেউ না ডাকছে বাইরে থেকে, যা মা গিয়ে দেখে এসো। হয়তো সাত সকালে ভিক্ষা করতে এসছে। এখন ভিক্ষা দিতে পারবো না। রানীমা শোনো, আমি রানীমা নয়, তবে রানীমা বসে আছে। ঘরে আছে? হ্যাঁ। বাপরে, চেহারাটা তো ফিগার টিগার তো সবই ভালো। রানীমা আছে তো? তো রানীমাকে যে বলবি কি বাইরে বৌমা আসছে, বরণ ডালা নিয়ে আসতে বলবি। হ্যাঁ ঠিক আছে, যা। রানীমা, কি মা? ঘোমটা দিয়ে ভালো করে থাকেন। বাইরে বৌমা এসেছে, বরণ ডালা নিয়ে যেতে বললো। আবার কার ঘরে বধূ মাগো যে আমাদের দ্বারে ভরণ করতে আমাদের হবে? তাই চলো মা। এসো রানীমা। একই গো, কার ঘরে বধূ মা তুমি? বৌদিমণি? থাকি ননদিনী, তুমি আমাকে বৌদি না বলে বৌমা বলো, তাতে আমি সন্তুষ্ট হব। বৌদিমণি এমন এমন রসিকতা করছো তুমি? রসিকতা? তোমার ঘরে আমি রসিকতা করতে আসিনি ননদি। তুমি বলো তোমার পুত্র লক্ষিন্দরী এই সাত সকালে কোথায় গেছে? আমার বাচ্চা লক্ষ্যের কথা বলছো? হয়তো বুঝি সখাগণকে নিয়ে খেলাধুলা করতে তাই গেছে। বুঝি? হ্যাঁ। তোমার পুত্র লক্ষিন্দরী কি করেছে তুমি আদৌ জানো না। আমার লক্ষ্য কি করেছে? ও বলি দিনী একই তোমার পুত্রের ব্যবহার। আদি গিয়া ছিলাম সরোবরে, স্নান করিবার তরে, পথ মাঝে করে অপমান। আরে ভাগিল গা এরো বলো ছিড়িল শাড়ির অঞ্চল, অপমান করে ঘাটে রোমা ছাড়ে। আরে তোমার পুত্র লক্ষিন্দর না চিনিল আপন পর, অধরে করেছে দয়া।
বললে মধুমণি? তোমার পুত্র লক্ষ্মীদারে আমার কাকের কলস ভেঙেছে, শাড়ির অঞ্চলে ছিঁড়েছে, অথরে করেছে আমার দন্তাঘাত। না মধুমণি, অমন কথা বলো না। আমার বাচ্চা এহেন কর্ম করতে পারে না। তাই বুঝি? হ্যাঁ, আমার বাচ্চা সেদিন না ভালো কখনো এহেন কর্ম করতে পারে না। ছি 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 ননদি, নিজের পুত্রী সাপাই গাইতে এসেছো তুমি? তোমার পুত্র আজকে যে কর্ম করেছে, এই কর্ম যদি অন্য নারীর সঙ্গে করতো তাহলে তোমার উঁচু মাথা নিচু হয়ে যেত। এ কি বলছো মধুমণি? হ্যাঁ, আমি তোমার মুখের ভাষা ঠিক বুঝতে পারছি না। আমার মুখের ভাষা কিছু বুঝতে পারছো না? এত প্রমাণ দেওয়ার পরও তুমি বিশ্বাস করতে চাইছো না তুমি তোমার পুত্রের কলঙ্কের কথা? আমার সন্তান এত নিচু নেমেছে যে আজ মামিমার প্রতি ছি 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 ছি, আমার তো বিশ্বাস হয় না। কিন্তু বৌদিমণি গো, আমার বাচ্চা লখায় না বলো, যদি অজান্তে কোনো ভুল করে থাকে আমি তার মা হয়ে তোমার কাছে সন্তানের ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার সন্তানকে ক্ষমা করে দিও। ক্ষমা ক্ষমা তো নিশ্চয়ই করব, নিশ্চয়ই করব ননদি। ক্ষমা করিবার জন্য এসেছি আমি আজকে এই চম্পানির প্রাসাদে, তবে এইভাবে ক্ষমা নয়। শোনো শোনো ননদি, তোমার পুত্র আর নাবালক নেই, সুবালক হয়ে উঠেছে। তাই তো 1 সপ্তাহের মধ্যে যদি তুমি তোমার পুত্রের বিবাহ দিলে তবে তো ভালোই, নইলে ছেলের মরা মুখ দেখবে। না বৌদিমণি, চলো যাসি। এই অভিশাপ ফিরিয়ে নাও, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। আমার বাক্য যদি মানো তবে মানবে আশীর্বাদ, আর যদি না মানো তাহলে ভাববে এই অভিশাপ। একই বলি গেল, একই বলি গেল বৌদিমণি। আমি যে কথা দিয়েছি, কিন্তু আমিও কথা দিলাম বৌদিমণি, আমি আমার সন্তানকে বিবাহ দেব। দাসী, মা একই হয়ে গেল। সনেকা, দাসী তোমরা এসো মা। বেশ রানীমা। সনেকা, বলো গো। তোমাকে আমি কিছু জিজ্ঞাসা করব। বলো স্বামী। প্রাসাদে আমার না আসার আগে বৌদিমণি এসেছিল? এসেছিলে? বৌদিমণি এসেছিল? হ্যাঁ গো। তুমি তার সম্মান করনি, তুমি তাকে বসতে বলনি। আজ বৌদিমণি আমাকে দেখে মুখ কালো করে চলে গেল, ইহার কারণ অবশ্যই তুমি বৌদিমণিকে কিছু বলেছো, না হলে তো বৌদিমণি এইভাবে কোনোদিন আমাদের প্রাসাদ থেকে যায় না। আজ কেন কেন আমাকে দেখে মুখ কালো করে বৌদিমণি তার দাসীকে সঙ্গে নিয়ে চলে গেল? বৌদিমণিকে বসতে আসেননি গো। বৌদিমণি আমাদের প্রাসাদে বসার জন্য আসেনি? আসেননি। তাহলে কি কারণে এসেছিল? এসেছিলেন অভিযোগ নিয়ে। অভিযোগ? বৌদিমণি আমাদের প্রাসাদে এসেছিল অভিযোগ নিয়ে? হ্যাঁ স্বামী। কেন বৌদিমণিকে কে অন্যায় কথা বলেছে? কার এত বড় স্পর্ধা আমার এই চম্পকনগরে যে আমার বৌদিমণিকে এহেন অন্যায় বাক্য বলেছে? কে সে? জানো গো, এই চম্পকনগরে যারা অন্যায় করে তার বিরুদ্ধে তুমি বিচার করো। হ্যাঁ, আমি তার বিচার করি। তাই আজও বিচার করতে হবে গো। বিচার? হ্যাঁ, কার বিচার করতে হবে? বিচার যদি করতে হয় করবে আমাদের সন্তান লখায়ে। সনেকা, হ্যাঁ স্বামী। আমাদের পুত্র লক্ষিন্দরের বিচার করতে হবে আমাকে? লক্ষিন্দর এমন কি অন্যায় করেছে যার জন্য তুমি বলছো লক্ষিন্দরের বিচার করতে হবে আমাকে? কি করেছে লখাই? কি করেছি জানো? বৌদিমণিরা গিয়েছিলেন মানসরোবরে স্নান করতে। তারপর প্রথম আজেরে আমাদের সন্তান দুর্ব্যবহার করেছে কি জানো? লক্ষিন্দর তার মামির সঙ্গে অন্যায় ব্যবহার করেছে? হ্যাঁ স্বামী। কি এমন অন্যায় করেছে যার জন্য তার মামিমা অভিযোগ নিয়ে এসেছিল আমাদের প্রাসাদে? কাকির কলস নিয়ে গেছে, সনেকা, শাড়ির অঞ্চল ছিঁড়েছে, শাড়ি আর কেশ এলোমেলো করেছে, গলার হার ছিঁড়েছে, অথরি করেছে তন্ত্র। সনেকা, ছি সনেকা, ছি, তোমার লজ্জা করে না? তুমি মা হয়ে ছেলের উপরে কলঙ্কের বোঝা চাপিয়ে দিচ্ছ। আমি তো এ কথা বলিনি গো, বলে গেছি তার মামিমা আমাদের বৌদিমণি। এ কথা সত্য? হ্যাঁ স্বামী। লখাই, আমাদের লখাই
তার মামির উপরে এ হেন অন্যায় করেছে। অবাক হয়ে যাচ্ছে সোনেকা, যেই লখাইয়ের মুখের দুধের গন্ধ যায়নি আমার নাবালক সন্তান, আর এই নাবালক সন্তান আজ এত দূরে গিয়ে পৌঁছে গেছে। অবশেষে আমার আমার মান সম্মান নিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে। সোনেকা, আর জানো গো, কি বৌদিমণিরা যাওয়ার পূর্বে কি বলেছে? কি বলেছে? 1 সপ্তাহের মধ্যে যদি আমাদের সন্তানের বিবাহ না দিই, হয়তো বুঝে আমরা সন্তানের মৃত্যু মুখ দর্শন করবো। কি? সপ্তাহ দিনের মধ্যে যদি পুত্র লক্ষিন্দরের বিবাহ না দিই, তাহলে লখাইয়ের আমরা মরা মুখ দেখব? এই অভিশাপ তার মামিমা দিয়ে গেছে। হ্যাঁ স্বামী, তুমি তাকে কি বলেছ? আমি কথা দিয়েছি, কথা? কি কথা দিয়েছি তুমি? সন্তানের বিবাহ দেব। না না সোনিকা, এ তো তুমি বড় ভুল করে ফেলেছ। মনে পড়ে না তোমার সেই দিনের কথা? তুমি কি ভুলে গেছো ধাত্রীমায়ের কথা? ধাত্রীমায়ের কথা আমার আজও মনে আছে সোনিকা। ধাত্রীমা আমাকে কেঁদে কেঁদে বলেছিল, সদাগর বাবু, আপনি আপনার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের কোনো দিনের জন্য বিবাহ দেবেন না। আমি জিজ্ঞাসা করলাম, এ কথা কেন বললে ধাত্রীমা তুমি? আমি আমার সন্তানের বিবাহ দেব না, ইহার কারণ? তখন ধাত্রীমা বলল, দেখুন বাবু, আপনাকে আমি অনুরোধ করে বলছি, আপনি আপনার সন্তানের বিবাহ দেবেন না। যখন আমি তার উপরে জোর করলাম, বলতে বাধ্য হলো। তাই আমাকে বলল, শুনুন সদাগর বাবু, কেন আপনাকে বলছি আপনার সন্তানের বিবাহ দেবেন না? ইহার কারণ হচ্ছে, আপনি যদি আপনার সন্তানের বিবাহ দেন, তাহলে সর্পদংশনে বাসর ঘরে আপনার সন্তান মারা যাবে। কথাটা বলার সঙ্গে সঙ্গে ধাত্রীমা শিলা হয়ে গেল। আমি তার মৃতদেহ স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করেছি, আমি যতদিন বেঁচে থাকবো আমি পুত্র লক্ষিন্দরের কোনো দিনের জন্য বিবাহ দেব না। তাই বিবাহের কথা বলে তুমি বড় ভুল করছো সোনিকা। ঠিক আছে, যখন তুমি কথা দিয়েছো, এর বিহিত ব্যবস্থা আমাকে নিতে হবে। তুমি যাও, তুমি অন্তপুরে যাও, মন্ত্রী মহাশয়কে পৌঁছে দাও তুমি আমার কাছে। আমি অবাক হয়ে যাচ্ছি, আশ্চর্য হয়ে যাচ্ছি। আমি কিছু ভেবে স্থির করতে পারছি না যে আজকে আমার নাবালক সন্তান এইভাবে তার মামির উপরে এত বড় অন্যায় করেছে। এ অন্যায় যদি তার মামির উপরে না করে আমার চম্পকনগরের কোনো কুলবধূর উপরে করতো, তাহলে আজ তো আমার এই চম্পকনগরে মুখ দেখা ভার হয়ে যেত। জয় হোক মহারাজের জয় হোক, জয় হোক মহারাজের জয় হোক। মন্ত্রী মশাই, বলুন। সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? হ্যাঁ, সর্বনাশ। এমন কি সর্বনাশ হলো? আর সেই সর্বনাশ অন্য কেউ করেনি। কে করেছে? সর্বনাশ করেছে আমারই সন্তান লক্ষিন্দর। লক্ষিন্দর? হ্যাঁ, লক্ষিন্দর। কি অন্যায় করেছে সে, যার জন্য এত বড় সর্বনাশের কথা আজকে আপনি বলছেন? প্রাসাদে এত বড় ঘটনা ঘটে গেছে, অথচ আপনি কিছুই জানেন না? না তো। তাহলে শুনুন মন্ত্রী মশাই, লক্ষিন্দর আমাদের কি সর্বনাশ করতে চলেছে। কি করেছে? লক্ষিন্দর আমার মান সম্মান নিয়ে খেলাধুলা শুরু করতে চলেছে। কি বললেন আপনি? আমাদের লক্ষিন্দর মান সম্মান নিয়ে খেলা শুরু করেছে। কি খেলা শুরু করেছে শুনবেন? কি করেছে সে? সরোবরে কি গিয়েছিল তার সখাকে নিয়ে শিকার করতে, আর এদিকে ওর মামিমা সুশীলা গিয়েছিল ওই সরোবরে স্নান করতে। তার মামি মায়ের রূপে পাগল হয়ে লখাই একের পর এক তার মামির উপরে করেছে অন্যায়। কি বলছেন আপনি? ছিঁড়েছে শাড়ির অঞ্চল, ভেঙেছে কাকের কলস, আরো ছিঁড়েছে গলার গজমতি হার। শুধু তাই নয় মন্ত্রী মহাশয়, শুধু তাই তার নয়। চাইতে বড় অপরাধ করেছে, তার মামি মায়ের বদনে করেছে দন্তাঘাত। ছি, 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 মহারাজ, ছি, 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 ছি। আজকে লখাই এই হেন কর্ম করেছে, আর সেই কথাগুলি আপনি আপনার মুখ দিয়ে উচ্চারণ করছেন। এ কথাই আমার নয় মন্ত্রী মশাই, তার মামি মা এসেছিল, নালিশ জানিয়ে গেছে। নালিশ? কি নালিশ করেছে? বলে গেছে, সপ্তম দিনের মধ্যে যদি পুত্রের বিবাহ দেন তাহলে তো ভালোই, আর যদি না দিয়েছেন তাহলে আমি অভিশাপ দিয়ে গেলাম। অভিশাপ? কি আপনাদের অভিশাপ? সন্তানের আপনারা মৃত্যু মুখ দেখবেন। এই অভিশাপ দিয়ে গেছে? হ্যাঁ? আজকে যদি সপ্তাহ দিনের মধ্যে যদি লক্ষিন্দরের বিয়ে না দিই, তাহলে তাহলে লখাইয়ের মরামুখ দেখতে হবে।
এবার লখাইয়ের এবার আপনি বলুন আমি কোন পথ অবলম্বন করব। মহারাজ একদিকে তার মামি মায়ের অভিশাপ আর অপরদিকে ধাত্রী মায়ের আদেশ। তাই শুনুন মহারাজ, বলুন। আজকে তার মামিমা এসে এখানে অভিযোগ করে গেল এবং অভিশাপ দিয়ে গেল। সে অন্যায় কিছু করেনি। কেন করেননি জানেন? এই লক্ষিন্দর তার মামিমার উপরে যে অন্যায় অত্যাচার করেছে এ তো সামান্য নয়। এই অন্যায় অত্যাচার যদি আমাদের চম্পলা নগরের কোনো নারীর উপরে করত, কোনো পুত্র বৌমার উপরে করত, তাহলে আমার মুখ দেখা ভার হয়ে যেত, আমাদের মান সম্মান ধুলির সাথে মিশে যেত। তার জন্য তো ভাবছি এখন আমি কি করব। তাই আমি ভাবছি, শুনেন, বলুন। লক্ষিন্দরের বিয়ে দিতে হবে। লক্ষিন্দরের বিবাহ দিতে হবে? হ্যাঁ, হ্যাঁ। এ কথাই আপনিও বলছেন? হ্যাঁ, কেন বলবো না? কিন্তু ধাত্রী মাঝে আমাকে বলেছে লখাইয়ের বিবাহ দিলে বাসর ঘরে সর্পদংশনে মারা যাবে। ঠিক বলেছে, এই কথাটাও ঠিক। সর্পর আঘাতে লক্ষিন্দর মারা যাবে, আর যদি না বিয়ে দিই তাহলে তার মামিমার অভিশাপে মারা যাবে। তার জন্য তো বলছি আমি কোন পথ অবলম্বন করব, কোন পথে গেলে আমি লখাইকে বাঁচিয়ে রাখতে পারবো। তাই শুনুন, লক্ষিন্দরকে বিয়ে দিতে হবে। লক্ষিন্দরকে বিয়ে দিতে হবে, তবে এই সাধারণ নারীর সঙ্গে নয়। সাধারণ মেয়ের সঙ্গে নয়? না 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 না, তাহলে কোন মেয়ের সঙ্গে লখাইয়ের বিবাহ দেবেন? লক্ষিন্দরকে বিয়ে দিতে হবে সতী সাধবী রমণের সঙ্গে। সতী মেয়ে? হ্যাঁ হ্যাঁ, সতী মেয়ের সঙ্গে যদি লখাইয়ের বিবাহ দিই তাহলে লখাইয়ের কোনো ক্ষতি হবে না। হবে না। হ্যাঁ, আর যদিও বা কোনো কারণবশতে লখাইয়ের কোনো ক্ষতি হয় তাহলে ওই সতী মেয়ের কারণে আবার আমি পুনরায় লখাইকে ফিরিয়ে পাবো। ফিরিয়ে পাওয়া যাবে। হ্যাঁ। মন্ত্রী মশাই, এই দুঃখের সময় আপনি আমাকে হাসালেন কেন? আচ্ছা বলুন তো মন্ত্রী মশাই, আমার চম্পকনগরে কি মেয়ের অভাব আছে? না। হাজার হাজার মেয়ে রয়েছে। আছে আছে। আচ্ছা আপনি বলতে পারবেন এই সমস্ত মেয়ের মধ্যে কোনটা মেয়ে সতী আপনি কি করে চিনবেন? ও, এই সতী চেনার জন্য আপনি একেবারে ঘাবড়ে গেছেন। অবশ্যই। শুনেন শুনেন মহারাজ, আপনার পিতা কোটিশ্বর সদাগর যখন ছিলেন তখন থেকে আমি আপনাদের এই রাজ সিংহাসনের দায়িত্ব মন্ত্রী পদে আমি বহাল রয়েছি, আর এই দায়িত্ব আজও আমি পরিচালনা করে যাচ্ছি। তাই আপনাকে আমি পরামর্শ নিশ্চয়ই দেব। বলুন কি পরামর্শ? পরামর্শ হচ্ছে এটাই, সতী মেয়ে পরীক্ষা করতে হবে। কি করে পরীক্ষা করবেন? কি দিয়ে পরীক্ষা করবেন? সতী মেয়েকে পরীক্ষা করতে গেলে এখনই আমাকে যেতে হবে শ্রীকলার বাজার। শ্রীকলার বাজার? শ্রীকলার বাজার থেকে নিয়ে আসবো অষ্টগন্ডা লৌহ কলাই। সেই কলাই? এই কলাই যেই রমণী সিদ্ধ করে দিতে পারবে সেই রমণী সেই হবে সতী, আমাদের দুর্লভ লক্ষিন্দরের স্ত্রী। স্ত্রী। লোহার কলাই? লোহার কলাই। লোহার কলাই যেই মেয়ে সেদ্ধ করে দেবে সেই মেয়ে হবে সতী, সতী। আর তার সঙ্গে আমরা লখাইয়ের বিবাহ দেব। বিবাহ দেব। সেই হবে আমাদের পুত্রবধূ। হ্যাঁ, যদি তাই হয় তাহলে আর বিলম্ব নয়, যত টাকার প্রয়োজন আপনি নিয়ে যান, নিয়ে গিয়ে শিকলার বাজার থেকে নিয়ে আসুন অষ্টকন্যা লৌহতণ্ডল। সেই লৌহতণ্ডল সঙ্গে নিয়ে যাব আমি পাত্রী দর্শনে। যেই মেয়ে লোহার কলাই সেদ্ধ করে দেবে সেই মেয়ে হবে চাঁদের পুত্রবধূ। তাই বিলম্ব নয়, এই মুহূর্তে আপনি পাত্রী সন্ধানের জন্য সুসজ্জিত হন। বেশ, আমি এখনই যাব সেই শ্রীকলার বাজার, সেখান থেকে আমি স্বর্ণকারের কাছ থেকে অষ্টগন্ডা লৌহ কলাই তৈরি করে আমি ফিরে আসবো নিয়ে আসুন। এই রাজপ্রাসাদে। এতক্ষণ আমি তাই আসুন। বুঝতে পারলাম আমার এই নাবালক সন্তানকে উত্তেজিত করেছে একমাত্র আমার পদতলের পরম শত্রু ওই শয়তানি পাতালবাসী মনসা। ওই শয়তানি মনে মনে ভেবেছে এইভাবে যদি আমি ঘরে ঘরে বিবাদ সৃষ্টি না করি তাহলে তো চাঁদ বেনে তার পুত্রের বিবাহ দেবে না। তার জন্য আজ আমার লখাইকে পাগলের মতো তার মামির সঙ্গে এই কুব্যবহারে জড়িত করেছে। কিন্তু আমি দেখবো তুই যেটা ভেবেছিস সেটা তো আমি কখনো হতে দেবো না। তোর স্বপ্ন কোনোদিনের জন্য পূর্ণ হবে না মনসা। তোর আশা আশাই থাকবে, সেই আশা চাঁদ বেনে কোনোদিনের জন্য পূর্ণ হতে দেবে না। আমি এই মুহূর্তে
আমার আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেব এবং আমার আদ্যশক্তি মহামায়া মা চণ্ডীর নাম স্মরণ করে যাবো আমি পাত্রী দর্শনে। আমি যে মেয়ে লোহার কলাই সিদ্ধ করবে সেই মেয়ে হবে চাঁদের পুত্রবধূ। ওগো পিতা ভোলা মহেশ্বর, তোমার চরণ আনন্দে রইল আমার শতকোটি প্রণাম। আজ আমি আমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের বিবাহ দেবো, যার জন্য যাচ্ছে আমি পাত্রীর সন্ধানে। তুমি আমার প্রতি সহায় থেকো, আমি যেন সুপাত্রীর সন্ধান পাই। ওগো মা আদ্যাশক্তি মহামায়া, তুমি তো একদিন মনসার সঙ্গে বিবাদ করার জন্য তুলে দিয়েছিলে আমার হস্তে হেতাল যষ্টি। তাই ওই শয়তানি আজ আমার নাবালক সন্তানকে পাগল করে দিয়েছে, উত্তেজিত করে দিয়েছে। তাই ঘরে ঘরে বিবাদ সৃষ্টি করেছে মা। আজ আমি নিরুপায় হয়ে আমি পুত্রের বিবাহ দিতে যাচ্ছি এবং তার পাত্রীর সন্ধানে যাচ্ছি। তুমি সহায় থেকো, আমি যেন লক্ষিন্দরের উপযুক্ত পাত্রী এবং সতী মেয়ের সন্ধান পাই। বলুন মন্ত্রী মহাশয়, চলে এসেছেন? তাহলে আর দেরি নয়। হ্যাঁ, এই যে এক্ষুনি। দেখুন, এই কৌটোর মধ্যে রয়েছে অষ্টগণ্ডা লৌহ কলাই। বেশ, তাহলে এক্ষুনি এই মুহূর্তে আমরা বেরিয়ে যাব পাত্রী দর্শনে। হ্যাঁ, চলুন। জয় শিব শম্ভু, জয় জয় শিব শম্ভু, জয় জয় শিব শম্ভু। জয়।